বাইরে দুইটা বাইক দেখা যাইতেছে, দেখেন কি সুন্দর, দুইটা হচ্ছে একদম যমজ ভাই। এই যমজ ভাই দুইটা কালকে রাতে আসছিল আমি যতটুকু জানি। অ্যান্ড আমার সাথে হচ্ছে বাঁধন ভাই আছে আজকে। এর আগে একটা ঘটনায় বাঁধন ভাইয়ের বাইকটা ওইভাবে হয় না, আমি এর আগে বলছিলাম যে বাঁধন ভাই আসবে, বাইক নিবে বা কিছু। শ্রীমঙ্গল থেকে আসছে বাঁধন ভাই, অ্যান্ড দুইটার মধ্যে থেকে কোন বাইকটা যেন উনি পছন্দ করছে অ্যান্ড ফাইনাল অলরেডি করে ফেলছে। বাঁধন ভাই আছে আশপাশেই, দেখাবো না ভিডিওর লাস্টে। অ্যান্ড একটা মোটামুটি কেনা বেচা একটু আগেই শেষ হইলো, অ্যান্ড উনি ফগ লাইট কিনতে গেছে, কারণ হচ্ছে শ্রীমঙ্গলে ফগ লাইট ছাড়া আসলে হাইওয়ে রাইড একটু প্রবলেম হয়ে যায়। অ্যান্ড হর্নেটের আলো একটু কম, মানে ফগ লাইট ছাড়া এটা নিয়ে একটু ঝামেলা আছে। অ্যান্ড এই দুইটা বাইকের কাহিনী কিচ্ছা শেষ করতে করতেই আমার চোখে পড়ছে হচ্ছে এই পালসার N250টা। বেশ লাল 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 স্টিকার করা একটা বাইক, এটাও বাইক ফেরিতেই আছে, চাইলে আপনারা নিয়ে নিতে পারেন বাইক ফেরি থেকে। অ্যান্ড এই বাইকটার মধ্যে দেখেন এখানে নাকল গার্ড সম্ভবত বলে এটাকে, নাকলের যে গার্ড, দুই পাশে দুইটা গার্ড লাগানো আছে। অ্যান্ড ইন্ডিকেটর বা কোনো একটা ডিআরএল লাইট এখানে আছে। আবার এই যে দেখছেন ডিআরএলই সম্ভবত নাকি ইন্ডিকেটর, আচ্ছা এটা চালানোর সময় দেখবো না। অ্যান্ড এই N250টা হচ্ছে 5000 কিলোর, যেখানে লেখা আছে। আর একটা ব্যাপার হচ্ছে N250 বাইকটা কিন্তু অনেকটা বিলুপ্তির পথে, এটা কি আপনারা জানেন? N160টা অ্যাভেলেবেল হলেও এই N250 বাইকটা মোটামুটি বন্ধ করেই F250 আনা হয়েছে। অ্যান্ড F250 আসলে কতটুকু কি বিক্রি হইতেছে এই ব্যাপারটা আমি জানি না, যদি জানতাম তাহলে আপনাদেরকে বলতে পারতাম। আসলে আমি F250 খুঁজতেছি, কিন্তু F250 আমার হাতে পড়তেছে না যে আমি একটা চালায় আপনাদেরকে রিভিউটা দিব। তবে এমনিতে আমার যেটা মনে হইতেছে যে N250 বন্ধ করে F250 আনাটা বাজাজের জন্য একটা ভুল ডিসিশন হয়েছে, কারণ N250 ভালো চলতেছিল। অ্যান্ড F250তে ওরকম আধুনিক মানে ওরকম আহামরি অত বড় কোনো চেঞ্জ নাই, আবার একটু চেঞ্জ আছে অনেকটা এস টাইপের, সব মিলা মানে বাইকটা আমার হাতে পড়ে নাই। তো সত্যি কথা কি আমি F250 নিয়ে কথা এই জন্য ওইভাবে বলতেছি না। তবে একটা বাইক আমি ম্যানেজ করার ট্রাই করতেছি, হয়তো 2-4 দিনের মধ্যে পাবো অ্যান্ড আপনাদের সাথে F250-র ভিডিও করব। বাজাজের শোরুমে F250 আছে, যেমন ওই যে নিচে ওইখানে একটা দেখা যাইতেছে, বাট এগুলো হচ্ছে 0 কিলোমিটারের, এগুলো ট্রাকে করে আসছে। এখন এই বাইক নিয়ে যদি আমি চালাই তাহলে এটার কিলোমিটার বেড়ে যাবে, যে এটা নিবে সে সেকেন্ড হ্যান্ড পাবে, কারণ ফার্স্ট হ্যান্ড আমি চালায় ফেলবো। এই জিনিসটাও আমি আবার করতে চাই না। এই বাইকটার মধ্যে সামনে 100 সেকশনের টায়ার ছিল, সামনে হচ্ছে 100/80/17 অ্যান্ড পেছনে হচ্ছে 130/17/17 এমসি, এটাও 42P এমআরএফ এর টায়ার এটাতে। এটা দুইটা টায়ার আসে, এমআরএফও আসে, আরেকটা মনে হয় সিএট বা অন্য একটা কি ব্র্যান্ড যেন আসে, হবে কিছু একটা, ওটার বিট একটু আলাদা হয়, এটা একটু রেসিং বিটের। এই বিটটাই আমার কাছে সুন্দর লাগে। অ্যান্ড F250-তে জাস্ট পেছনের টায়ারটা মোটা দিচ্ছে, অ্যান্ড আরও কিছু ছোট ছোট চেঞ্জ আছে, মিটারও সম্ভবত চেঞ্জ আছে। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বাইকটা কিন্তু বন্ধ অলরেডি হয়ে গেছে বাংলাদেশে আসা, অ্যান্ড এটার বদলে F250 আসছে। কিন্তু N250 আসবে খুব তাড়াতাড়ি, N250 আসবে। একটা অ্যানাউন্সমেন্ট আমি হয়তো হবে সামনে, বাজাজ থেকে অ্যানাউন্সমেন্ট করবে, বাট আমি গোপন সূত্র যতটুকু কানাখোসা বা খবর পাইছি যে পালসার N250-র মধ্যে যেটা হচ্ছে ইউএসডি সাসপেনশন, ওই বাইকটা হয়তো খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসবে। বাজাজ যখন অ্যানাউন্সমেন্ট দিবে তখন তো আমরা জানতেই পারবো। তবে বাজাজের একটা জিনিস কি, এরা কোনো কিছু আনলে কিরকম যেন ওইভাবে মানে মার্কেটিংটা ওইভাবে করে সবাইকে জানায় না। যেমন F250 আসছে, এটা হয়তো আপনারা অনেকে জানেনই না, বাট আসছে। বের হবেন? ও আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ভাই, আল্লাহ হাফেজ। F250-র খবরটা যেমন আমিই জানতাম না, মানে হঠাৎ করে একদিন বাইক ফেয়ারে গেছি, দেখি একটু F250 লঞ্চ করতেছে। তো আসলে একটা ব্যাপার আসছে না, একটা জিনিস আসছে, এটা মানুষকে না জানালে মানুষ কিনবে কিভাবে? এখন এমনও হইতে পারে অল্প কিছু ইউনিট আসছে হয়তো বা, এই জন্য চলুন আমরা এই বাইকটা হালকা একটু রাইড করি। আমি এর আগেও একদিন বলছিলাম যে N250 আমার চালাইতে ইচ্ছে হইতেছে, বাট তখন N250 আমার হাতে ছিল না। আর আজকে যেহেতু এই বাইকটা বাইরেই আছে, এখনো ধোয়া হয় নাই, চিন্তা করলাম এই বাইকটা একটু চালাই ফেলি। অ্যান্ড ফুল বাইকটা পলি করা, সুন্দরভাবে পলি করা আছে, এটা তুললে বাইক ফুল নতুন হয়ে যাবে। এখন দেখা যাইতেছে যে একটু কেমন যেন রং টং একটু ফেড আউট এরকম মনে হইতেছে। বাইকের এই যে পলি যে করে, এই পলির ব্যাপারটা আমি কখনোই খুব একটা পছন্দ করতাম না, বাট আমি যখন রয়্যাল এনফিল্ড নিয়েছিলাম ওটার মধ্যে দেখছিলাম পলি করা ছিল, 2-1 জায়গায় উঠছিল, আমি ভাবছিলাম যে বাইকে স্ক্র্যাচ আছে। পরে পলিটা তোলার পরে দেখি ভিতরে থেকে সুন্দর স্বচ্ছ সুন্দর একটা কালারফুল সুন্দর বাইক বের হইলো। তারপর থেকে আসলে পলির আমি ফ্যান হয়ে গেছি। যদি আপনি মনে করেন বাইকটাকে ফ্রেশ রাখবেন তাহলে চাইলে পলি করতে পারেন, কিন্তু পলি করলে বাইক ভালো দেখা যায় না, বিশেষ করে এই ধরনের যেগুলাতে কার্ভ বেশি, ওগুলাতে পলি করলে বাইকটা খুব একটা ভালো দেখা যায় না। অ্যান্ড হালকার উপরে ঝাপসা চলে, আজকে আমরা N250-র একটা ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শ্যুট করে শেয়ার করি, কেমন লাগে N250 এটা দেখি। অ্যান্ড আজকে মোটামুটি ভালোই বৃষ্টি হইতেছে সারাদিন, বৃষ্টি ভেজা সুন্দর একটা ওয়েদার। যেই ব্যাপারটা হচ্ছে লাস্ট কয়েকদিন যে গরমটা ছিল, বৃষ্টি হওয়াতে ওই গরমটা মোটামুটি কমছে। অ্যান্ড ব্যাপারটা মানে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে। ভাই আপনি আগে যান, এই ছাড়টাই আমরা দিতে চাই না বুঝছেন, মানে দুই দিক থেকে দুজন আসলে দুজনই চেষ্টা করি আগে যাইতে।
অ্যান্ড এটার কারণে জ্যামটা আরো বেশি লাগে। তার চেয়ে আমরা যদি যে কোনো একজন ছাড় দিয়ে দিই তাহলে দেখবেন যে জ্যামটা আরো কম লাগে। অ্যান্ড বাঁধন ভাই হচ্ছে এই যে বাঁধন ভাই বাইক কিনে এখানে দাঁড়ায়, ফগ লাইট ভাই শেষ করে আসেন। ওকে, ওনারা হচ্ছে ফগ লাইট কিনতে আসছিল, অ্যান্ড ফগ লাইট কিনে দেন ওইদিকে যাবে। তারপরে বাঁধন ভাইয়ের সাথে দেখা ইনশাআল্লাহ আমাদেরও হবে। এই বাইকটা 2-1 দিন আগেই তো আমি N160 চালাইছি, ওইটার পরে এটা চালায় আমার যেটা লাগতেছে সেটা হলো এটা প্রচণ্ড পরিমাণ পাওয়ারফুল ভাই। 160-র সাথে যদি পার্থক্য খুঁজেন, অ্যান্ড এইটার বডি ওয়েটটা মানে পাওয়ারের কারণে ওইভাবে বোঝাই যায় না। অ্যান্ড এই বাইকের কিছু ভালো এবং কিছু খারাপ দিক আজকে আপনাদের সাথে একটু হালকার উপরে শেয়ার করি। হালকা, খুব বেশি না, মানে এটাকে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নাই যে একদম খুব খারাপ বা খুব ভালো না। এটার ফার্স্ট ভালো দিক হচ্ছে এটার হেডলাইটের আলো। N250, N160 এগুলার হেডলাইটের আলো এত সুন্দর, অ্যান্ড মানে পুরা গাড়ির মতো। এটা যদি দুইটা কোনোভাবে সেট হইতো তাহলে ভাই গাড়ি মানে কি পুরা খ হয়ে যেত সামনে। এটা হচ্ছে এটার ভালো হেডলাইটের আলো। অ্যান্ড হেডলাইটের একটা খারাপ দিক আছে, এটার হেডলাইটের আলোটা যেখানে শেষ হয় যদি লো বিমে দেওয়া থাকে, এটা দাগের মতো বেগুনি রশ্মি টেনে শেষ হয় এবং তার উপরের অংশে আলোটা আর যায় না। প্রজেকশন মানে একদম ফুল প্রজেকশন, কোনো আলো লিক হয় না। এই কারণে যে দাগ পর্যন্ত আপনি দেখবেন তার উপরে যদি অন্য কিছু থাকে ওই জিনিসটা, বা তারপরে যদি অন্য কিছু থাকে ওটা দেখা যায় না, কারণ নিচের জায়গাটা এত আলো করবে যেখানে প্রজেকশনটা পড়বে, এর বাইরে যে ব্যাপারটা ওই জায়গাটা আবার দেখতে একটু সমস্যা হয়। যদিও হাই বিম দিলে ওটা কভার হয়ে যায়, বাট সিঙ্গেল লাইটে বেশি আলো দেওয়াতে এই প্রবলেমটা আমাদের হয়। অ্যান্ড সেকেন্ড ভালো দিক হচ্ছে এটার লুকিং গ্লাস। এটার লুকিং গ্লাস দুইটার ভিজিবিলিটি এত সুন্দর যে পেছনে ফুল ফিল গাড়ির মতো, মানে ইদানিংকার আধুনিক যে গাড়িগুলা, এই আগের গুলা না, আধুনিক গাড়ি যে এগুলার মতো বড় সড়ো পরিসরে পেছনে ফুল ভিউটা পাওয়া যায়। অ্যান্ড সামনের আকাশের অবস্থাটা দেখেন, পুরো ব্ল্যাক হয়ে গোমট হয়ে গ্লুমি একটা ব্যাপার, গ্লুমি মানে ভাই কখন যেন কি হয়ে যায়। আচ্ছা, লুকিং গ্লাসের ব্যাপার ভালো হচ্ছে এটা ভিজিবিলিটি ভালো, কিন্তু লুকিং গ্লাসেরও একটা খারাপ ব্যাপার আছে। সেটা হলো এই লুকিং গ্লাস দুইটা একটু বেশি ছড়ানো। এই কারণে এই লুকিং গ্লাস নিয়ে আপনি চিপা চাপা যখন ওই যে জ্যাম ট্যামের মাঝখান দিয়ে যাবেন তখন একটু কনফিডেন্ট ল্যাক করবে, আপনার একটু কনফিডেন্টের অভাব পাবেন। এটা অবশ্য ছোট লুকিং গ্লাস যদি লাগায় নেন তাহলে ভিজিবিলিটি একটু কমলেও সেই কনফিডেন্ট পাওয়া যায়। যেমন আমি এর আগে যেটা চালাইছিলাম ওটা জিক্সারের লুকিং গ্লাস লাগানো ছিল ভাই, তুমুল চালাইছি ওইটা লাগায়। অ্যান্ড এবার আসেন হচ্ছে মিটারের ব্যাপারে। এটার মিটারের মধ্যে সব ইনফরমেশন আছে। এখানে একটা ডিজিটাল পার্ট যেখানে হচ্ছে আপনি গিয়ার দেখতে পারবেন, স্পিড দেখতে পারবেন, অডো অ্যান্ড ট্রিপ মিটার, টাইম দেখতে পারবেন, ফুয়েল দেখতে পারবেন, ফুয়েল গজ সহ সব কিছু আছে। এছাড়া আরেকটা জিনিস যেটা আছে এইখানে হচ্ছে একটা ম্যানুয়ালি দেওয়া আছে হচ্ছে আরপিএম, এখান থেকে আপনি আরপিএমও দেখতে পারতেছেন। এছাড়া এই ছোটোখাটো ব্যাপারগুলোর মধ্যে ইঞ্জিন চেক, তারপরে ওই যে মোবিলের ডিব্বা, ব্যাটারি, এরপর এবিএস, তারপরে দেখেন রাইট ইন্ডিকেটর, এরপরে লেফট ইন্ডিকেটর, হাই বিম দিলে হাই বিম, মানে সবই আছে এখানে। সম্ভবত এটা যেন কি আরপিএম এর কিছু একটা আছে, আরপিএম লক করলে যেটা জ্বলবে ওইটা আছে। কিন্তু এই যে জ্বালাইলাম দেখেন এখন দেখা যাইতেছে। এটা ভালো দিক হচ্ছে এটার মধ্যে সব কিছু আছে, কিন্তু এটার খারাপ দিক কি জানেন? এটার খারাপ দিক হচ্ছে এটা যদি আপনি লাইট অফ করেন তাহলে মানে পুরো মিটারটা অন্ধকার হয়ে যায়। কেন ভাই, মিটারটা জ্বলতে দিতে পারতো না? স্টার্টের সাথে ডিআরএল এর সাথে যদি মিটারটা জ্বলতো তাহলে বেশি ভালো হইতো না? এটা হেডলাইট অন করতে হবে তাহলে মিটার জ্বলবে। দিনের বেলায় যে এই আলোতে আমার হেডলাইট দরকার নাই, তো এই আলোতে এটা জ্বললে আমার ভালো লাগতো না, এই জিনিসটা আমার ভালো লাগে নাই। মিটারে সব দিছে এটা ভালো লাগছে, মিটারে আবার এটা দেয় না, এটা ভালো লাগে না। মিটারের সুইচগুলো অনেক শক্ত, যেটা আমার মোটেও ভালো লাগে নাই। অ্যান্ড এবার হচ্ছে হ্যান্ডেল। এই বাইকটার হ্যান্ডেল যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল। এই বাইকটার হ্যান্ডেলের মধ্যে যে গ্রিপগুলো দেওয়া আছে এগুলা দেখতে মনে হয় শক্ত, বাট দীর্ঘক্ষণ আমি চালায় দেখছি। আমি ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা একবারে যায় আসছি, কোনো প্রবলেম হয় নাই। হ্যান্ডেল অ্যান্ড সব কিছু অনেক বেশি মজার। কিন্তু হ্যান্ডেলের মধ্যেও খারাপ আছে। খারাপ কি? হ্যান্ডেলের খারাপ হচ্ছে এটার যেই শেপটা, এটা কিরকম যেন লেডিস সাইকেল টাইপের একটা শেপ দেওয়া হয়েছে। দেখেন এখান থেকে গিয়ে এরকম, এখান থেকে গিয়ে এরকম, এর চেয়ে সোজা হয়ে জাস্ট উপরে উঠলে এটা মনে হয় বেশি ভালো লাগতো। এই জিনিসটা আমার হ্যান্ডেলের কমফোর্ট ভালো লাগছে, হ্যান্ডেলিং ভালো লাগছে, বাট হ্যান্ডেল দেখতে আমার কাছে ভালো লাগে নাই। আসলে এক একটা জিনিসের এক একটা জিনিস ভালো লাগবে, এক একটা জিনিসের এক একটা জিনিস খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড ফুয়েল ট্যাঙ্ক সুন্দর, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিও সুন্দর। সামনের চাকা 100 সেকশনের, এটাও সুন্দর। পেছনের চাকা 130 সেকশনের, এটা একটু পেছন থেকে চিকন লাগে। অ্যান্ড ভাই গুড়ি গুড়ি বৃষ্টি তো শুরু হয়ে গেল। অবশেষে কি ধরাটা খেয়ে যাবো আজকে এইখানে? যে পরিমাণ বৃষ্টি দেখলাম আজকে, যদি এই বৃষ্টি শুরু হয় তাহলে মানে পুরা দমে কট, মানে কটের উপরে যদি আরো মোট থাকে ভাই, ওইটা শুরু হয়ে যাবে। ভাবছিলাম এখানে একটু ফাঁকা রাস্তায় সুন্দর করে রাইড করব, আপনাদের সাথে একটু এই বাইকের এক্সপিরিয়েন্স শেয়ার করব, বাট ধর এটা কোনো কাজ হইলো?
আচ্ছা, এই বাইকের সাউন্ডের ব্যাপারে আমরা আসি। N160-র সাউন্ড N250-র চেয়ে একটু মুছে নেই, একটু বেশি, কিন্তু N250-র সাউন্ড যে কম তা না। এটা আসলে স্বল্প পরিমাণ রাইড যখন আপনি করবেন তখন ঠিক আছে, আপনি যখন ড্র্যাগ করবেন বা কিছু করবেন ঠিক আছে, কিন্তু আপনি যখন লং টাইম চালাবেন বা আপনি যখন রাতে আপনার এলাকায় ঢুকবেন তখন এই আওয়াজটা না একটু ডিস্টার্বই দেয়, মানে একটু কেমন যেন একটু অতিরিক্ত মনে হয়, নিজের কাছে নিজের অপরাধী মনে হয় যে মানুষের ঘুম নষ্ট করতেছি বা মানুষকে ডিস্টার্ব করতেছি, এই টাইপের একটা ব্যাপার লাগে। অ্যান্ড N250-র শক অ্যাবজর্ভিং সিস্টেম ভাই এত সুপার, এটার বডি ওয়েট বেশি হওয়ার কারণে এটা এত সুন্দর শকটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে। আপনি উপরে বসে আপনার মনে হবে যে বাইকের মতোই আছে, আপনি উপরে আরামে আছেন, মানে বলতে গেলে নড়াচড়াই নাই। এই জিনিসটা ভালো লাগছে। অ্যান্ড ব্রেকিং ভাই, এই বাইকগুলো যখন আসছিল হায়ার সিসি বাইক, তখন আমরা ভাবছিলাম যে হায়ার সিসি আসলে প্রচুর অ্যাক্সিডেন্ট হবে। এখন নট অনলি বাজাজ, রয়্যাল এনফিল্ড বলেন বা অন্যান্য যা আছে, যদি আপনি হিরো কারিজমাতেও যান, ব্রেকিং সবগুলারই অনেক ভালো দিচ্ছে। বাইকের সিসি যখন বাড়বে, ওয়েট যখন বাড়বে, ওইটার সাথে সাথে ওইটার ব্রেকিংগুলো অনেক ভালো হবে। আর বাংলাদেশের যতগুলো হায়ার সিসি আছে প্রত্যেকটার ব্রেকিং আসলে অনেক বেশি ভালো, অ্যান্ড যেটা হচ্ছে আমাদের দেশে অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক কমাইছে। একটা জিনিস আপনি খেয়াল করেন, আর এত বৃষ্টি কেন, একটা জিনিস যেটা খেয়াল করবেন, হায়ার সিসি বাইক আসার পরে এগুলো অ্যাক্সিডেন্টের রেকর্ড আপনি কয়টা শুনেন? আগের যে লোয়ার সিসিগুলো ছিল 150, 165 পর্যন্ত, এগুলার অ্যাক্সিডেন্টের রেকর্ড এখনও পর্যন্ত বেশি, কিন্তু হায়ার সিসিগুলার রেকর্ড কম। কারণ বাইকের দাম বেশি, বাইকের পাওয়ার বেশি। যারা কিনে হায়ার সিসি ছাপরামি করার জন্য কেউ কিনে না, হায়ার সিসি মানুষ কিনে যারা শৌখিন, তারা, যাদের বাজেট বেশি তারা। এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, সাইকেলের সাথে রিক্সা উল্টা যাইতেছিল। দেখেন অবস্থাটা, আমি এটা একটু উল্টা যাই দেখাই আপনাদেরকে। অটো রিক্সাটা কিন্তু যাচ্ছে উল্টা। এই যে ভাই এখানে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, ওনার হাত পা ধরে মানুষ টানাটানি করতেছে, পানি ঢালতেছে, অটো রিক্সা উল্টা যায়, দেন সোজা আসা একটা সাইকেল রে সুন্দর মেরে দিচ্ছে। এই ঘটনা এই রোডে অহরহ ঘটতেছে ভাই, অহরহ ঘটতেছে। এটা একদম প্রমাণ সহ দিলাম আপনাদের। অটো রিক্সা উল্টা আসছে, সাইকেল সোজা আসতেছিল। যাক, অনেক লোক আছে, এই জন্য আমি আর এখানে থামলাম না। সুন্দর ওয়েদারে সুন্দর এই বাইকটা চালাইতে সত্যি কথা অনেক বেশি ভালো লাগতেছে। একটু পরপর মুছতে হইতেছে। এই বাইকে আরেকটা মজার ফিচার দিচ্ছে, এই যে এটা ইদানিং অনেক বাইকে আসতেছে, ইউএসবি টাইপ যেই চার্জিং যে ব্যাপার স্যাপার, এটা দিয়ে দিচ্ছে। তবে ইদানিং অনেক বাইকে, চাইনিজ বাইকে দেখলাম যে এটার সাথে USB-Cও দিয়ে দিচ্ছে, ওইটা আরো মজার ফিচার। অ্যান্ড ভাই বৃষ্টি এমন পরিমাণ আসছে, আমার এখন মনে হইতেছে আমার কোথাও দাঁড়ানো উচিত, বাট এখানে কই দাঁড়াবো বলেন। যাক, আপনাদের জন্য একটু আজকে ভিজে ভিজে ভিডিও করি, এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আজকের ভেজা ব্লগ প্রায় তো ফাপড় হয়ে গেল, মনে হইতেছে দাঁড়াইতেই হবে কোনো না কোনো জায়গায়। পুরা ফাপড়, মানে ভাই পুরাই ফাপড় হয়ে গেল। পিপ পিপ করো না, যাও, গেলে যাও, না গেলে আমার যেতে দাও। আয় পড়ছে বৃষ্টি, ছাউনির নিচে বয়ে বয়ে পিপ পিপ দিতেছে। এদিকে আমি যে ভিজতেছি এটার দিকে তার খেয়ালই নাই, তাড়াহুড়া বেশি। আর কি নিয়ে কথা বলবো এই বাইকের, আর তো কিছু মাথায় আসতেছে না। আরে দাঁড়ানোর জায়গাও পাইতেছি না, এটা একটা কথা। কোনো একটা ছাউনি নাই, কিচ্ছু নাই এরকম একটা এলাকায়, এটা ছাউনি থাকবো না। এখানে আছে, বাট স্কুল কলেজে দুইটা মেয়ে বসে আছে, আমার লজ্জা লাগে মেয়েদের সামনে যেতে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম এরপরে যেটা, সেটা হলো মুছতে মুছতে তো আমি শেষ। এই যে গার্ডগুলো লাগাইছে, এই গার্ডগুলো মানুষ কেন লাগায় জানেন? এই গার্ডগুলার কাজ হচ্ছে এই নাকেল গার্ড। আমরা যখন হাইওয়েতে রাইড করি তখন গ্লাভস থাকলে তো ঠিক আছে, অনেক সময় গ্লাভস থাকলেও লাগে। আর ওই জিনিসটা হচ্ছে পাথর, অনেক সময় সামনের চাকা থেকে পাথর উড়ে এসে লাগে। অ্যান্ড এই গার্ডগুলো আসলে ওই সময় আপনার হাতকে রক্ষা করে, কারণ আঙ্গুলের মধ্যে লাগলে বড় পাথর হলে অনেক ব্যথা পাওয়া যায় এবং আঙ্গুল ভাঙ্গারও পসিবিলিটি থাকে যদি সেরকম বড় পাথর হয়। এই জন্য এই গার্ডগুলো অনেকে লাগায়। তবে না চলে আর কি, মোটামুটি এগুলা ওই আগের দিনে ডার্ট বাইকে এগুলা লাগানো হতো। এই যে স্টাইলটা, এই যে কালচারটা এগুলার, এটা শুরু হয়েছে হচ্ছে ডার্ট বাইক থেকে। যখন ওই যে জাম্প টাম্প হাবি জাবি দিত না, পাথর টাথর হাবি জাবির মধ্যে, তখন হচ্ছে কাদা টাদা যাতে হাতে না লাগে তখন এই গার্ডগুলো ইউজ করা হতো। এখন অনেকে এই ধরনের বাইকেও লাগায় স্টাইল করে, অনেকে ট্যুরিং বাইকে লাগায়। আমি তো একজনকে কমিউটার বাইকেও লাগাইতে দেখছি। হাইওয়ের জন্য লাগাইতে পারেন, তবে এগুলার একটা ঝামেলাও আছে। এগুলাতে আপনার যেটা প্রবলেম হবে বাতাসে কিছুটা, কারণ যদি মানসম্মত না হয় তাহলে বাতাসে আপনার হ্যান্ডেল নড়ার একটা সম্ভাবনা থাকবে, কারণ বাতাসটা এখানে যখন লাগবে তখন ঝামেলা হতে পারে। আর এটা লাইট এটার মধ্যেও জ্বলতেছে, এই পাশে দিলে লাইট, আর এটার মধ্যেও লাইট জ্বলে, সেই ব্যাপার স্যাপার।
ভালো লাগছে তো ব্যাপারটা। বাট ওই যে হাই স্পিডে যদি চালান তাহলে এটা আপনাকে ব্যালেন্স থেকে একটু ডিস্ট্র্যাক্ট করার ট্রাই হয়তো বা করতে পারে। এই জন্য এই বাইকটা যে নেবেন স্টাইলের জন্য এটা রাখতে পারেন, বাট খুলে ফেলাই ভালো হবে যদি, যেহেতু এটার সিসি বেশি, হাই স্পিডে তো অবশ্যই চালাবেন, কারণ এই বাইক 150 পর্যন্ত উঠা যায়, তখন এই জিনিসটা একটা বিপদে আপনাকে ফেলতে পারে। ভালো হয়েছে আমরা চিপাগুলিতে ঢুকে গেছি। চিপাগুলিতে ঢোকার কারণে একটু মুছে নেই। চিপাগুলিতে ঢোকার কারণে হচ্ছে একটু বৃষ্টিটা কম লাগতেছে, কারণ বাতাসে বিল্ডিংয়ের মধ্যে বৃষ্টিগুলো আটকায়া যায়, আর খোলা রাস্তায় কি হয়, ফুল বৃষ্টিটা বাতাসে এসে একদম গায়ের মধ্যে লাগে। এখানে ঢোকার পরে অনেকটা ভালো লাগতেছে। অ্যান্ড ড্রাগন ফল, ড্রাগনের কেজি কত ভাই? 160। এটা একটু আগে এক জায়গায় দেখছি 140। অ্যান্ড প্রচুর ড্রাগন সেল হইতেছে ইসের মধ্যে, ভ্যানের মধ্যে। 140ই তো নেওয়া ভালো ছিল। আজকে আমি 2-3 কেজি ড্রাগন কিনবো, বা 5 কেজি কিনে রাইখা দিব। তো বেশি দিন যদিও রাখা যায় না, না না 2 কেজি করে কিনবো। অ্যান্ড এটা মনে হয় ড্রাগনের সিজন, সামনে হয়তো দাম আরও কমতে পারে, হয়তো 80 টাকা 100 টাকা পর্যন্ত হয়তো বা নামতে পারে। ড্রাগন খাবেন বেশি বেশি। ড্রাগনের ভিতর যে সিডসগুলো আছে এগুলো শরীরের জন্য বেশ উপকারী। অ্যান্ড কি বলবো আর এই বাইক নিয়ে কি জানি বলা উচিত, ভুলা যাইতেছি ভাই, এই বৃষ্টিতে ভিজে পুরা দমে ভিজে যাইতে, মানে ভুলা যাইতেছি, ব্রেন ভিজে যাইতেছে, মাথা কাজ করতেছে না, ক্যামেরার টেনশনও হইতেছে। একটা মাত্র ক্যামেরা আমার, এটা যদি নষ্ট হয়ে যায়, আমি ফাপড়ের উপরে যদি আরো কিছু হয়, মানে ফাপড় কাপড় চোপড় সব ভিজে যাইতেছে আমার মানে ক্যামেরার টেনশনে আমি ফাপড় খাইতেছি কিছুটা। আমরা একটু এখানে দাঁড়াই তো। এই ড্রাগনের মালিক রেস্টে আছে, বৃষ্টির মধ্যে থাক, পাইলাম না। তবে যাই বলেন, এন সিরিজটা হচ্ছে বাজাজের জন্য বাংলাদেশে একটা আবার আশীর্বাদের মতো। আমরা 2001-এর পরে 2005 থেকে 10 এই টাইমটা বাজাজের যে একটা রাজত্ব ছিল, মানে পালসার মানে হচ্ছে একদম বাংলাদেশের বেস্ট বাইক, বাংলাদেশের স্পোর্টস বাইক বলেন, কমিউটার বাইক বলেন, মানে নেগের স্পোর্টস বাইক বলেন, যাই বলেন সবই ছিল একসময় পালসার। মানে পালসার মানে সব বয়সী লোকই পালসার পছন্দ করতো। অ্যান্ড ওই ক্রেজটা আস্তে আস্তে যখন ইয়ামাহা, সুজুকি, হোন্ডার ভালো বাইক আসা শুরু হইলো, তখন আস্তে আস্তে ওই ক্রেজগুলো নষ্ট হওয়া শুরু হইলো। মানে পালসারের অনেক কাস্টমার অন্য বাইকে ডাইভার্ট হওয়া শুরু হইলো। অ্যান্ড পরবর্তীতে এই এন সিরিজের N160 এসে দেন আবার হচ্ছে বাজাজের সেই ক্রেজটা শুরু করছিল। বাট এই N250টা আসার পরও মোটামুটি ক্রেজটা ছিল, কিন্তু এখন যদি এটা বন্ধ করে দেয়, বাজাজের উচিত হবে খুব তাড়াতাড়ি N250 নতুনটা আনা, ইউএসডিটা। ওটা যদি না আনে তাহলে এন সিরিজের ক্রেজটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কারণ বাজারে এখন অনেক ভালো বাইক চলে আসছে। অ্যান্ড একের পর এক কোম্পানিগুলো 250 সিসির বাইক আনতেছে, ইয়ামাহা নিয়ে আসছে, সুজুকি নিয়ে আসছে, হোন্ডাও হয়তো সামনে নিয়ে আসবে। তো এটার সাথে যদি রক্ষা করতে চায়, বাজাজের উচিত হচ্ছে RS সিরিজ বা এই এন সিরিজ বা অন্য যেগুলো আছে এগুলো 200-250 এই বাইকগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাংলাদেশে নিয়ে আসা। কিন্তু বাজাজ, টিভিএস এরা একটু কেমন যেন স্লো হয়ে গেছে এখন। যদিও বাংলাদেশে হায়ার সিসি বাইক প্রথম আনছিল বাজাজ N250, বাট এখন একটু স্লো হয়ে গেছে। তবে একটা জিনিস কি, বাজাজ N250 মার্কেট ধরার পেছনে একটা খুব বড় কারণ ছিল হচ্ছে খুব অল্প দামে এই বাজাজ হায়ার সিসি বাইক বাংলাদেশে লঞ্চ করছিল। বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু বাজাজের দাম হায়ার সিসির মধ্যে সবচেয়ে কমই বলা যায়। অ্যান্ড একদম ফার্স্টে সেই যে ডিলে যে বাইকটা দিছিল ভাই, যে বিক্রিটা হয়েছিল, অ্যান্ড ওইখান থেকে আসলে একটু এখন আমি দেখতেছি যে এন সিরিজের বাইকের বেচা বিক্রিটা কমে গেছে। তো বাজাজের মানে উচিত হবে ওই যে ওইটাই, খুব তাড়াতাড়ি নতুন কিছু আনা এবং খুব তাড়াতাড়ি অল্প দামে আবার দিয়ে মার্কেটটা ধরে ফেলা। অ্যান্ড বাজাজের একটা খুব বড় সমস্যা, কালকে বাদন ভাইয়ের সাথে আমার কথা হইতেছিল যে বাজাজের বাইকগুলো আসে ঠিকই, কিন্তু পরবর্তীতে পার্টসের সাপোর্ট ওইভাবে পাওয়া যায় না। এই জিনিসটা যে কেন করে আমি জানি না। বাজাজের ভালো ভালো বাইক বাংলাদেশে আছে, এমনও কিছু বাইক আছে ভালো বাইক আইসা পরে বাইক মোটামুটি বন্ধই হয়ে গেছে বাংলাদেশে ওটা বেচা বিক্রি বলতে গেলে, কারণ হচ্ছে ওই বাইকের পার্টস পাওয়া যায় না। অ্যান্ড বাজাজের যে অ্যাভেঞ্জার, এটা মনে হয় এখন ইম্পোর্টই বন্ধ রাখছে, বিক্রিই বন্ধ রাখছে। এই জিনিসগুলো যে কেন করে। এখন এন সিরিজটা খুব ভালো বিক্রি হয়েছে, খুব চাহিদা সম্পন্ন একটা বাইক। বাজাজের উচিত হবে এগুলার পার্টস টার্টসের ভালো সাপোর্ট দিয়ে এই বাইকটাকে মোটামুটি সুন্দরভাবে বাংলাদেশের মার্কেটে রান করা, কারণ বাজাজ কিন্তু পরে যাওয়া বাজাজ আবার দাঁড়ায় গেছে এন সিরিজ দিয়ে। তো এই জিনিসটা বাজাজের মনে হয় ধরে রাখাটা ভালো হবে। অ্যান্ড এই বৃষ্টির মধ্যে আপনাদের জন্য এই যে একটা ভিডিও করলাম, প্লিজ একটা লাইক দিয়ে দিন, তা না হলে আমার এই কষ্ট বৃথা। অ্যান্ড কমেন্টও করতে পারেন চাইলে। অ্যান্ড পুরা দমে আমি ভিজে গেছি। চলেন আমরা বাদন ভাইয়ের সাথে দেখা করি। অ্যান্ড কি করব জানি না এই ভেজা অবস্থায় আমি। ক্যামেরা পুরা চুপচুপা ভেজা, আমার পুরা চুপচুপা ভাই। শেষ আজকে আমি শেষ, পুরা দমে একটা ভেজা ভেজা ব্লগ করা লাগছে ভাই। এরকম বৃষ্টিতে অনেক দিন পরে ভিজলাম, মানে ব্যাপারটা এত জমছে মনে হইতেছে পুরো পয়সা উসুল। বাদন ভাইয়ের বাইক মনে হয় পাঠায় দিছে অলরেডি হচ্ছে ফগ লাইট লাগানোর জন্য।
হ্যাঁ ভাই, ভিজতে যা লাগছে আজকে, করা একটা ভিজা দিলাম, সেই একটা ভিডিও করলাম, পুরা ভিজা ভিজা ভিডিও। কাক ভেজা হয়ে ফেরার পর শুভ ভাই একটা ওয়ার্ল্ড ওয়াইড গেঞ্জি আমাকে ডোনেট করছে, এন্ড এটা পরে নিছি। বাট প্যান্ট এখনো ভেজা, প্যান্টও খুলে ফেলতে চাইছিলাম, বাট লোকজন লজ্জা পাবে, তাই না ভাই? লজ্জা পাবে না, আত্মহত্যা করতে পারে লজ্জা পায়া। যাক, বাদন ভাইয়ের বাইকটা কেনা মোটামুটি ডান। আমাদের ক্ষুধা লাগছে, মোটামুটি সন্ধ্যা হয়। আমরা এখন গাড়ি নিয়ে ঘুরবো। ভাই চলেন, আপনার গাড়ি কেনা উপলক্ষে আজকে আমরা লাঞ্চ খাবো। এটার এখানে রাইখা দিয়েছি কারণ বৃষ্টি ভেজা, এটার একটু পানি টানি মাইরা দেন। এই যে এখান থেকে বের করছিলাম, এই জায়গায় ছিল, এই হলো অবস্থা। এই গেঞ্জিটা পরার পরে এত গরম লাগতেছে, ঠান্ডা গেঞ্জিতে ছিলাম এতক্ষণ। জ্বর আজকে আসতেও পারে, মানে এরকম একটা আভাস দিতেছে শরীর। চলেন ভেতরে ঢুকি। ভাই খুলেন না লক। অবশেষে এখন যখন ভিডিওটা করতেছি, তখন ভিডিও থেকে আসলে বিদায় নেওয়ার জন্য ভিডিও করতেছি। আসলে ঝামেলা যেটা হয়ে গেছে, বৃষ্টি টিষ্টি সবকিছু মিলে আমরা ঘুরছি, কিন্তু অন্ধকার হয়ে গেছিল। বাইক ফেরি থেকে যখন বেরিয়েছি তখন অনেক বেশি অন্ধকার হয়ে গেছিল। আমরা 300 ফিট গেছিলাম, হাঁস টাস খাইছি সবাই একসাথে। তারপর হচ্ছে বাদন ভাইদেরকে বিদায় দেওয়ার পালা, মানে তারা তো শ্রীমঙ্গল চলে যাবে। বিদায় দিয়ে এখন হচ্ছে আমি বাসায়। এই ড্রেসও আমার লাস্টে আবার ভিজছে, কোন রকমের বাসায় টাসায় এসে এখন বিদায় নেওয়ার জন্য এই ভিডিওটা এখানে অন করছি। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নেই। মূলত বাদন ভাইয়ের বাইকটা কেনা উপলক্ষে হচ্ছে আজকে একটু ব্যস্ত ছিলাম, এর মাঝখান থেকে ছোট্ট করে ভিডিওটা বের করতে পারছি। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওতে কোনো কিছু ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি না, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। জানাবেন সাইকেলের ব্লগ চান কিনা। সাইকেল আমি টুকটাক চালাই, বাট ব্লগ করা হয় না। যদি আপনারা ব্লগ চান তাহলে সাইকেল ইনশাআল্লাহ ব্লগ করবো। কিরে মামা? আচ্ছা, আপনাদের কাছ থেকে আল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.